প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর ভিত্তি করে অষ্টম অধ্যায়ের যে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত সরলরৈখিক পদ্ধতিতে একটি সৃজনশীল প্রশ্নের উদাহরণ সহ আমি আলোচনা করার চেষ্টা করব। এটি আমার পর্ব 5। ইতিপূর্বে আমি 4টা ক্লাস আলোচনা করেছি, আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছ। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, এখানে কিন্তু অনেক বড় একটি উদ্দীপক দেওয়া আছে এবং এই অঙ্কের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু 1, 2, 3টা মেশিন। এই উদ্দীপকে 3টা মেশিন আছে। 1 জানুয়ারি তারিখে একটি মেশিন ছিল 2 লক্ষ টাকার এবং পুঞ্জীভূত অবস্থায় ছিল 50,000 টাকা। জানুয়ারি 1 তারিখে এটা উদ্ধৃত, এবং জানুয়ারি পরবর্তীতে 2020 সালে জুন 1 তারিখে আরও একটি মেশিন কেনে। তাহলে 2020 সালে কিন্তু 2টা মেশিন, একটি পুরাতন একটু নতুন। আবার 2021 সালের মার্চ মাসে এসে আরও একটি নতুন মেশিন কিনে। তাহলে এখানে কিন্তু 3টা মেশিন। তো আমাদের বলেছে ক নাম্বারে 2020 সালের অবচয়। তো চলো যাই, তাহলে আমরা 2020 সালের অবচয় নির্ণয় করার চেষ্টা করি। 2020 সালের অবচয় নির্ণয়ের জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। আমাদের এইটুকু কিন্তু উত্তরের অংশ, উপরের অংশটুকু উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। তো লক্ষ্য করি, প্রথমে লিখব প্রথম মেশিনের অবচয়। এখন প্রশ্ন হচ্ছে প্রথম মেশিনের অবচয় কত হবে? এই যে উদ্দীপকটি আমি নিয়ে এসে রেখেছি, 2020 সালের জানুয়ারি 1 তারিখে যে মেশিনটি ছিল উদ্ধৃত, এই 2 লক্ষ টাকা, এটি হচ্ছে প্রথম মেশিনের অবচয়। 2 লক্ষ টাকার উপরে এই যে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার 15% বলেছে, তাহলে 2 লক্ষ টাকার উপরে 15% অবচয় হবে। এখন তোমাদের মনে হতে পারে এই যে 50,000 টাকা, এটা কি বিয়োগ হবে না? না, যদি ক্রমহ্রাসমান বলতো তাহলে এটা তো পুঞ্জীভূত অবস্থার উদ্বৃত্ত। এই যে পুঞ্জীভূত অবস্থার উদ্বৃত্ত 50,000 টাকা। যদি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে বলতো তাহলে কিন্তু এটা থেকে এটা বিয়োগ করে তার উপরে 15% অবচয় ধরতাম। কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয় বাদ যাবে না, সরলরৈখিক পদ্ধতিতে বাদ যাবে ভগ্নাবশেষ মূল্য, কিন্তু এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য নাই। এখন তোমাদের অনেকের মনে হতে পারে ভগ্নাবশেষ মূল্য আর পুঞ্জীভূত অবচয় কি? পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিগত বছরগুলির অবচয়ের সমষ্টি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাকে বলে। আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে মেয়াদ শেষে মেশিনটি যত টাকায় বিক্রি করতে পারবো, উদ্ধার মূল্য বলে, ইংরেজিতে বলে সেলভেজ ভ্যালু। তো এই অঙ্কে সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য নাই, সেজন্য 2 লক্ষ টাকার উপরে সরাসরি এই 15% হারে অবচয়ের পরিমাণ বলে দিচ্ছে। সেজন্য আমরা লিখলাম 2 লক্ষ ইন্টু 15%। হিসেব করে আমরা ক্যালকুলেটরে যদি হিসেব করি সম্ভবত 30,000 টাকা হবে। এবার আসি দ্বিতীয় মেশিনের অবচয়। এখন দ্বিতীয় মেশিনের অবচয় কত হবে? দ্বিতীয় মেশিন এই যে আমি হলুদ কালার দিয়ে আলাদা করে রেখেছি। 2020 সালের জুন 1 তারিখে 1,20,000 টাকা একটি মেশিন কেনে এবং এই মেশিনের জন্য সংস্থাপন ব্যয় ধরা হয় এই 10,000 টাকা। তাহলে 1,20,000 আর এই 10,000, 1,30,000 টাকার উপরে অবচয় হবে দ্বিতীয় মেশিনের। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মেশিনের উপরে 1,30,000 টাকার উপরে এই 15% অবচয় ধরবো, ঠিক আছে, কিন্তু কত মাসের, তাই না? এখানে কিন্তু পূর্ণ বছরে ধরা যাবে না। কারণটা কি? এই যে হলুদ কালার দিয়ে আমি রেখেছি, এখানে বলা আছে জুন 1 তারিখে মেশিন কিনেছে। জুন 1 তারিখে যদি কিনে জুন মাসেও মেশিনটি ছিল, আচ্ছা জুন মাস সহ আমাদের হিসেব করতে হবে। জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জুন মাস সহ জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে আমরা হাত গুনবো, তাহলে ভুল কম হবে। 7 মাসের অবচয় হচ্ছে, 7 মাসের। জুন 30 তারিখে যদি কিনতো অথবা জুলাই 1 তারিখে কিনতো তাহলে কিন্তু 6 মাসের অবচয় হতো। বাট যেহেতু জুন 1 তারিখে বলেছে, তাই জুন সহ আমরা হিসেব করে দেখলাম 7 মাসের অবচয়। সেজন্য আমরা কি করব, এখানে এই 7 মাসের অবচয় লিখব। 1,20,000 আর 10,000, 1,30,000 টাকার উপরে 15% ধরলে পূর্ণ বছরের হয়, তাকে 7 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। একটু দ্রুত দেখাইলাম আমি সময় সেভ করার জন্য, লিখে দেখাইলাম। এটাকে এই পার্সেন্টেজ কেটে 7 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটি পাবো। আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করব, তা নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। নিচে একটি দাগ দিব, এই দুটো যোগ করে এখানে মোট অবচয় লিখব, নিচে ডাবল দাগ দিয়ে লিখব মোট অবচয়।
এখন তোমাদের মনে হতে পারে যে আরও একটি মেশিন কিনেছিল 2021 সালের মার্চ 1 তারিখে, এটির উপর তো অবশ্যই ধরলাম না। না, ওইটির উপর অবশ্যই ধরবো না, কারণ আমাদের অঙ্কে বলেছিল প্রশ্নে 2020 সালের অবচয় নির্ণয় করতে। তো 21 সালের অবচয় আমরা এই ক নাম্বারে ধরবো না, হিসাব করব না। ক নাম্বারের উত্তর পেলাম, তাই না? আচ্ছা, তো আবার খ নাম্বারে যাই, কি বলেছে তার আগে উদ্দীপকটা দেখে আসি। এই যে উদ্দীপক দেখি, খ নাম্বারে বলেছে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দাও। প্রথম 2 বছরের জাবেদা দিতে হবে, অর্থাৎ আমরা জাবেদা করব 2020 সালের আর 21 সালের। একটু ভালো করে লক্ষ্য করি, 2020 সালে 2টা মেশিন ছিল। একটা মেশিনের উদ্বৃত্ত ছিল, মেশিনের উদ্বৃত্ত ছিল 2 লক্ষ টাকা। এটা নিয়ে কোনো জাবেদা হবে না, উদ্বৃত্ত নিয়ে কোনো জাবেদা হবে না। কিন্তু এই যে মেশিন কিনেছে জুন 1 তারিখে, এটা নিয়ে জাবেদা করব। মেশিন ডেবিট নগদান ক্রেডিট বা মেশিন ডেবিট ব্যাংক ক্রেডিট, যাই বলি না কেন, এটা নিয়ে আমরা প্রথম জাবেদাটা করব 2020 সালে। এইটা আর এটা যোগ করবে, এই যে সংস্থাপন ব্যয়ও যোগ হবে। যাই জাবেদা করার জন্য আমরা ছক অঙ্কন করি। এই যে ছকটা অঙ্কন করলাম, ছকটা আমি একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য। ছক আমি পূর্ব থেকেই সেভ করে রেখেছি, একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, তাহলে আমরা অল্প সময়ে বেশি কিছু শিখতে পারবো। জাবেদা এই নিচেরটুকু উত্তরের অংশ, উপরে উদ্দীপকের অংশ নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। 2020 জানুয়ারি 1, কিন্তু জানুয়ারি 1 তারিখে জাবেদা হবে না এই অঙ্কের ক্ষেত্রে, কারণ ওই যে বললাম উদ্বৃত্ত নিয়ে কোনো জাবেদা হবে না। উদ্বৃত্ত নিয়ে কোনটা নিয়ে জাবেদা হবে? এই যে 2020 সালের 1 জুন তারিখে কিনেছে, এটা নিয়ে জাবেদা হবে। জুন 1 কি জাবেদা করব? মেশিন হিসাব ডেবিট, যেহেতু মেশিন কিনেছে। নগদান হিসাব ক্রেডিট। টাকা হবে কত? 1,20,000 টাকায় মেশিন কিনেছে, 10,000 টাকা সংস্থাপন ব্যয় নির্বাহ করেছে। 1,20,000 আর 10 যোগ করে 1,30,000 টাকা নিয়ে জাবেদা করব। মেশিন কেনার জাবেদা করলাম। এখন 2020 সালে অবচয়ের জন্য 2টা জাবেদা করব। আমরা জানি অবচয়ের জন্য প্রতি বছরে 2টা করে জাবেদা হয়। প্রথম জাবেদাটা কি মনে আছে? এটি আমার 5 নাম্বার পর্ব। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো যে জাবেদা, প্রথম জাবেদাটি কী হবে অবচয় সংক্রান্ত। অবচয়ের প্রথম জাবেদাটা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, বা লিখতে পারি অবচয় খরচ মেশিন ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন ক্রেডিট, এভাবেও লিখতে পারি। ডিসেম্বর 31 তারিখ হবে কিন্তু, সেজন্য আমরা কি করব? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখব কত টাকা? এইটা একটা প্রশ্ন। টাকা হবে 2020 সালের অবচয়। 2020 সালে কিন্তু এই নতুন মেশিন এবং পুরাতন মেশিন 2টা মেশিন মিলে আমরা এই ক নাম্বারে কিন্তু বের করেছি। ওই ক নাম্বারে যে টাকাটা বের করেছিলাম সেটা এখানে লিখব, 41,375 টাকা। বিষয়টি আবারও বলি, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এই জাবেদাটা আমরা সবাই পারি, কারণ এটি অবশ্যই ধার্যের জাবেদা। প্রশ্ন হচ্ছে টাকা কিভাবে লিখব? টাকা লিখব ক নাম্বারে আমরা বের করেছি 2020 সালের অবচয়ের পরিমাণ, সেটা লিখব। এখন নিয়ম অনুযায়ী এই পুঞ্জীভূত অবচয়ের টাকা, এই অবচয় খরচের টাকা আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। অবচয় খরচের টাকা কোথায় স্থানান্তর করব? আয় বিবরণীতে। তার জন্য জাবেদা করব আয় বিবরণী ডেবিট, আর এই অবচয় খরচ ক্রেডিট। অবচয় খরচ ডেবিট করেছিলাম, এই অবচয় খরচকে আবার ক্রেডিট করে দিলাম, ফলে ডেবিট ক্রেডিট কাটাকাটি করে হিসাবটি বন্ধ হয়ে যাবে, তাই না? এবং এই টাকাকে আয় বিবরণীতে স্থানান্তর করে দিলাম, এটাকে বলা হয় সমাপনী জাবেদা। অবচয় খরচের সমাপনী জাবেদা আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এবার আমরা টাকা কোনটা লিখবো? এই সেম টাকা লিখব, যে টাকা ডেবিটে ছিল ওই টাকায় লিখব। তো আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল 2 বছরের জাবেদা করতে। 1 বছরের জাবেদা করলাম, একটা মেশিন কেনার জাবেদা, এই যে কিনেছিল জুন 1 তারিখে, আর 2টা অবচয়ের জাবেদা। এখন এটা হচ্ছে 2020 সাল। এবার 2021 সালে যেহেতু আমরা জাবেদা করব, তাই না? যেহেতু 2 বছরের বলেছে, 2021 সালের কয়টা জাবেদা হবে? 2021 সালেও কিন্তু 3টা জাবেদা হবে। কারণটা কি? এই যে 2021 সালেও আরেকটা মেশিন কিনেছে। এই যে 2021 সালের মার্চ 1 তারিখে 50,000 টাকার মেশিন ক্রয় করা হয়। তার মানে কেনার জন্য 50,000 টাকা নিয়ে জাবেদা করব, আবার অবচয়ের জন্য এই 2টা জাবেদা করব, তাই না?
যাই সমাধান করার চেষ্টা করি। এখানে জায়গা ওই উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম এবং এখানেও জাবেদার ছক অঙ্কন করলাম। আমি আলাদা আলাদা জাবেদা দেখাচ্ছি বড় করে একটু দেখানোর জন্য। তোমরা এক জাবেদার মধ্যে সব অংশটুকু করবে একটা পেজে সুন্দর করে। 2021 মার্চ, এই যে এখানে উদ্দীপকটা নিয়ে এসে রেখেছি। এখানে বলেছে 2021 সালের মার্চ 1 তারিখে আরও একটি নতুন মেশিন কেনে 50,000 টাকা দিয়ে। তাহলে এই টাকা নিয়ে আমরা এই মেশিন কেনা নিয়ে জাবেদা করব। আবার 2021 সালে আরেকটা মেশিন কিনেছে, সেজন্য জাবেদা করব। মেশিন হিসাব ডেবিট, মার্চ 1 তারিখ লিখব। এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি। মার্চ 1 তারিখ লিখে যত টাকায় মেশিন কিনছে 50,000 টাকা নিয়ে জাবেদা করব। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখবে 50,000 টাকা। তারপরে আবার অবচয়ের পরপর দুইটা জাবেদা করব, তাই না? এটা দিব ডিসেম্বর 31 তারিখ। এখন তোমাদের মনে হতে পারে পরবর্তী সালগুলোতে আমরা দুইটা জাবেদা করি খালি, অবচয় ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট আর আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট, তাই না? পূর্বের অঙ্কগুলিতে আমরা দেখেছি, মানে পূর্বের যে সমস্ত ক্লাস আমি নিয়েছি। কিন্তু এখানে তিনটা হচ্ছে কেন? কারণ মেশিন আর একটা নতুন কিনেছে, তার জন্য জাবেদা করব। এইবার অবচয়ের জাবেদা করব। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখব। এই টাকা লেখার সময় কিন্তু খুব কেয়ারফুলি একটু খেয়াল করি, এখানে অনেক শিক্ষার্থীর ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ভালো করে খেয়াল করি। 2021 সালে কিন্তু 3টা মেশিন আছে, কারণ 2020 সালে যে মেশিন উদ্ধৃত ছিল একটি 2 লাখ টাকা, সেই মেশিনটা আছে। আবার 2020 সালে আর একটা জুন মাসে কিনেছিল এই 1,30,000 টাকা সংস্থাপন ব্যয় সহ, সেই মেশিনটাও আছে। আবার 2021 সালে আরও একটি নতুন মার্চ মাসে কিনেছে। তো 3টা মেশিন না? তো 3টা মেশিনের অবচয় একসাথে করে এখানে লিখতে হবে। এবং আর একটা বিষয়, সেটি হচ্ছে প্রথম বছরে যেটা উদ্ধৃত ছিল 2 লাখ, এটির উপরে 15% কেটে যাওয়া হবে তাই পূর্ণ বছরের। এবং দ্বিতীয় মেশিন যেটি ছিল 2020 সালের জুন মাসে কিনেছিল, সেটি 20 সালে আমরা হাফ বছরের 7 মাসের ধরেছি, কিন্তু 21 সালে পূর্ণ বছরের অবচয় হবে, কারণ 21 সালে ওই দ্বিতীয় মেশিনটা বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। তাই আমরা এইখানে এইভাবে গণনাটা করতে পারি। এই যে আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত দেখিয়ে দিলাম, এবার আমি বুঝিয়ে দিচ্ছি। এই 2 লাখ টাকার উপরে পূর্ণ বছরের অবচয়। দ্বিতীয় মেশিন 1,20,000 আর 10,000, 1,30,000 টাকার উপরে, এটার উপরে পূর্ণ বছরের অবচয়। আমরা জানি পার্সেন্টেজ কাটলে যা হয় তাই পূর্ণ বছরের। আর তৃতীয় মেশিনটা যে 50,000 টাকায় কিনেছে, এটা কিন্তু মার্চের 1 তারিখে। তো আমরা হাত গুনি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাস। মার্চ 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 10 মাস। সেজন্য এই যে পার্সেন্টেজ কেটে এই 50,000 টাকার উপরে 15% কেটে যা হয় গুণ 10 ভাগ 12। এইবার কি করব? এইটুকু সমাধান করে যা হবে লিখবো, এইটুকু সমাধান করে যা হবে লিখবো, এইটুকু সব যোগ করে একসাথে লিখবো। এটা সমাধান করে এটা পেয়েছি, এইটুকু সমাধান করে এটা পেয়েছি, এটুকু সমাধান করে আমরা এইটা পেয়েছি, 3টা একসাথে যোগ করে পেয়েছি 55,750 টাকা। এই টাকাটা এইখানে লিখব। অর্থাৎ 2021 সালে 3টা মেশিনের অবচয় হবে। প্রথম মেশিনের পূর্ণ বছরের, দ্বিতীয় মেশিনের পূর্ণ বছরের, তৃতীয় মেশিন এই যে মার্চ 1 তারিখে কিনেছে, সেজন্য 10 মাসের মোট অবচয় এত টাকা, এইটা এখানে লিখব। এবং এই অবচয়ের টাকা আবার আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে হিসাব বন্ধ করার জন্য। তার জন্য আবার জাবেদা করব আয় বিবরণী ডেবিট, এই অবচয় খরচ ক্রেডিট। টাকা সেম টাকা লিখব। এইভাবে আমরা এই অবচয় এর জাবেদা করতে পারি, বিশেষ করে 2 বছরের। তো আমাদের 2টা জাবেদা করতে বলেছিল 2 বছরের, সেজন্য 2 বছরের 3টা 6টা জাবেদা হয়েছে। এখানে আমি 3টা করেছি আলাদা আলাদা করে বোঝানোর জন্য, কিন্তু তোমরা এক ছকের মধ্যে করবে বিষয়টি, বারবার বললাম। আশা করি এখন তোমরা পারবে। তো এই হচ্ছে আমাদের জাবেদা। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নম্বরে কী বলেছিল? গ নম্বরে বলেছিল অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো 2 বছরের জন্য। অর্থাৎ ওই যে আমরা অবচয় পেলাম না, 2 বছরের অবচয় নির্ণয় করেছি, ওই দুটো অবচয় হিসাবভুক্ত করব অবচয় হিসাবে এবং পুঞ্জীভূত অবচয় হিসাবে। তার জন্য খতিয়ান করতে হবে। হিসাব বলতে খতিয়ান বোঝায়। তো খতিয়ান আমরা চলমান যে ছকে করতে পারি। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে এই অবচয় খরচ, হাবিব ব্রাদার্স এর বইতে অবচয় খরচ হিসাব
ছক অঙ্কন করব। এখানে আমি চলমান জের ছকে ছক অঙ্কন করেছি খতিয়ানের। চলমান জের ছক যেহেতু আধুনিক ছক, অঙ্ক করা সহজ, সেজন্য প্রথমে আমরা লিখব 2020 ডিসেম্বর 31 তারিখ, তাই না? এখন আমরা এই অবচয় খরচ হিসাবটা জাবেদা দেখে করব। 2020 সালে অবচয় নিয়ে প্রথম জাবেদাটা কী করেছিলাম মনে আছে? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাই না? সেজন্য এখানে অবচয় খরচের ডেবিটে টাকা লিখব, নাম লিখব পুঞ্জীভূত অবচয়, আর ডেবিটে টাকা লিখব 41,375 টাকা। এখন তোমাদের মনে হতে পারে 41,375 টাকা কোথায় পেলাম? এটা নিয়ে কিন্তু আমরা জাবেদা করেছি। জাবেদায় কিন্তু আমরা প্রথম জাবেদাটি অবচয় নিয়ে করেছিলাম 2020 সালে 31 ডিসেম্বরে, যে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সেজন্য অবচয় খরচের ডেবিটে টাকা লিখব, নাম লিখব পুঞ্জীভূত অবচয়। আর এই অবচয় খরচ নিয়ে আজকে এটা আমার পর্ব 5। তো আমার 4টা ক্লাস যারা দেখেছো তারা হয়তো পারো। আমি একটু দ্রুত বললাম, এটা সময় সেভ করার জন্য, কারণ খতিয়ান তোমরা পারবে জাবেদা দেখে। আর খতিয়ান তো আমাদের প্রথম দিকের অধ্যায়, নবম শ্রেণীতে আমরা করেছি, এই প্রথম দিকে করেছি। আর এই অধ্যায়টা তো অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায়ে যদি এখন এসে আমাকে খতিয়ান বিস্তারিত বলতে হয়, কিভাবে লিখতে হয় জাবেদা দেখে, বিষয়টি তো দুঃখজনক, তাই না? সেজন্য খতিয়ান কিন্তু আগে শিখতে হবে। তো যাই হোক, জাবেদা থেকে খতিয়ান করলাম, পুঞ্জীভূত অবস্থায় লিখে ডেবিটে টাকা লিখলাম। এই টাকাটা আবার ডেবিট দিকে বসবে। 1 বছরের হয়নি এখনও, অবশ্যই আর একটা জাবেদা কিন্তু আছে। মনে আছে আর একটা জাবেদা কী ছিল 2020 সালে? আমরা যদি একটু জাবেদা দেখি, কল্পনা করি, ওইখানে ছিল কিন্তু আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। 2 নম্বর জাবেদাটা করেছি। তো আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট মানে কি? অবচয় খরচের ক্রেডিটে টাকা লিখব, নাম লিখব আয় বিবরণী, আর অবচয় খরচের ক্রেডিটে সেম টাকা লিখব। এবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে শূন্য হবে। এটা ক্রেডিট ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ করে শূন্য হবে। এই হচ্ছে 2020 সালের। 2021 সালেরও আমরা জাবেদা দেখে দেখে এই খতিয়ান করব। 2021 সালে জাবেদা দেখে দেখে খতিয়ান করার সময় আমরা কয় টাকা পেয়েছিলাম মনে আছে? 55,750 টাকা না কত টাকার জন্য আমরা অবচয় নির্ণয় করেছিলাম, সেটা নিয়ে আমরা এখানে সেম লিখব। পুঞ্জীভূত অবচয় হিসাব বলে যে 55,750 টাকা। এখন তোমাদের মনে হতে পারে এই টাকাটা কোথায় পেলাম? যে কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি। হিসাব বিজ্ঞান ক্লাস কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে, মাঝখান থেকে দেখলে বুঝতে পারবে না, সেজন্য শেষ পর্যন্ত দেখতে হবে। এটা ডেবিট দিকে বসলো, টাকাটা আমরা ডেবিটে লিখলাম। আবার এই অবচয় নিয়ে আরও একটা জাবেদা ছিল, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তো অবচয় ক্রেডিটের টাকা লিখব, নাম লিখব আয় বিবরণী, ক্রেডিট দিকে সেম টাকা লিখব, এটি থেকে এটা বিয়োগ করে আবার শূন্য হবে। অবচয় খরচ একবার ধরলাম, একবার আয় বিবরণীতে স্থানান্তর করলাম। সেজন্য অবচয় খরচ যেহেতু মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় একটি খরচ হিসাব, তাই মুনাফা জাতীয় খরচ হিসাব কাল শেষে বন্ধ করতে হয়, যার জন্য এই যে 0 হয়েছে ব্যালেন্স। তো হচ্ছে অবচয় খরচ হিসাব। আমাদের আর একটা হিসাব করতে বলেছে এখানে, পুঞ্জীভূত অবচয় হিসাব, তাই না? যাই আর একটা খতিয়ান করি, এখানে জায়গা নেই, পরে স্লাইডে দেখাচ্ছি। আমরা ওই পুঞ্জীভূত অবচয় হিসাবটা প্রস্তুত করব। তো পুঞ্জীভূত অবচয় হিসাবটা প্রস্তুত করার জন্য আমাদের উদ্দীপকটা আরেকবার দেখা লাগবে। সেজন্য উদ্দীপকের অংশটা উপরে লিখে রাখলাম, যাতে এটা দেখে আমরা সব এখানে কিছু লিখতে পারি। কারণ এই অঙ্কে একটি এক্সেপশনাল আইটেম আছে যেটি পুঞ্জীভূত অবচয়ে বসবে, এবং সেটা জাবেদা থেকে আসবে না, এখান থেকে আসবে। কি আসবে ভালো করে লক্ষ্য করি। উদ্বৃত্ত ছিল জানুয়ারি 1, 2020, জানুয়ারি 1 তারিখে উদ্বৃত্ত ছিল 50,000 টাকা। এটা কোথায় বসবে? এইটা আমাদের এইখানে ব্যালেন্স বিডি বলে বা ব্যালেন্স বলে এই 50,000 টাকা শেষের ঘরে বসবে, ক্রেডিট দিকে। বিষয়টি আবারও বলছি, একটু নতুন আইটেম। সেটি হচ্ছে আমাদের 1 জানুয়ারি তারিখে উদ্বৃত্ত ছিল যথাক্রমে পুঞ্জীভূত অবচয়ের উদ্বৃত্ত ছিল 50,000 টাকা। তার মানে কি, পুঞ্জীভূত অবচয়ের আগের বছরের যে উদ্বৃত্ত ছিল সেটা ব্যালেন্স বিডি বলে খতিয়ানে থেকে যাবে ক্রেডিট দিকে। এবং ক্রেডিট দিকে কেন বসবে? কারণ পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। এইবার আমরা জাবেদা দেখে লিখব। তো যাই একটু কল্পনা করি, 2020 সালে অবচয় নিয়ে জাবেদা করেছিলাম, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট করেছিলাম না? তাহলে পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব, ক্রেডিট দিকে টাকা লিখব। কত টাকা মনে হয়? 41,375 না কত যেন। নাম লিখবে এখানে অবচয় খরচ হিসাব, আর এই 41,375 টাকা এইটাই আবার এইখানে লিখব।
তাই না? ক্রেডিটে আছে, ক্রেডিটে লিখব। কিন্তু একটা কথা আছে, ক্রেডিট যোগ করে ক্রেডিটে বসবে, ক্রেডিট যোগ করে ক্রেডিটে বসবে। সম্ভবত এই দুটো যোগ করে 91,350 টাকা হবে, 75 টাকা, 375 টাকা। এই গেল 2020 সালে। 2021 সালে এই আমরা আবার ডিসেম্বর 31 তারিখ দিয়ে ওই জাবেদা দেখে ওই পুঞ্জীভূত অবস্থায় লিখব। 2021 সালের দ্বিতীয় জাবেদাটা মনে আছে, কিছুক্ষণ আগে করলাম। হিসাব বিজ্ঞান অঙ্ক কিন্তু প্রত্যেকটা স্টেপ না দেখলে একটার পরে আর একটা বোঝা মুশকিল হবে, সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে হবে। কারণ হিসাব বিজ্ঞানের অঙ্ক এমন যে কিছু আমরা গ নাম্বার করার সময় কিছু ক থেকে আসবে, কিছু খ থেকে আসবে। আবার খ নাম্বার করার সময় কিছু অংশ ক থেকে আসবে। তাই ক না বুঝলে খ বোঝা মুশকিল হবে, খ না বুঝলে গ বোঝাবার মুশকিল হবে। হিসাব বিজ্ঞান এরকমই চেন অফ কমান্ড মেনটেন করে। ভালো করে লক্ষ্য করি, 2021 সালের দ্বিতীয় জাবেদা আমরা করেছিলাম অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। কয় টাকা? সম্ভবত 55,750 টাকা। তাহলে অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট মানে কি? পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট দিকে টাকা বসবে, নাম লিখবো অবশ্যই খরচ, ওই 55,750 টাকা। এটা কোথায় পেলাম? এটা আমরা বের করে দেখিয়েছি খ নাম্বারে কীভাবে পেয়েছি। এবার এই ক্রেডিট আর এই ক্রেডিট যোগ করে আবার ক্রেডিটে বসবে, এই ক্রেডিট আর এই ক্রেডিট যোগ করে ক্রেডিটে বসবে। তো এইভাবে আমরা পুঞ্জীভূত অবস্থায় হিসাব প্রস্তুত করতে পারি। যদি পূর্বের বছরে ব্যালেন্স থাকে সেটাও আমরা ব্যালেন্স বিডি বলে উপরে লিখে হিসাবভুক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আজকের আলোচনাটি একটু লম্বা ছিল, কারণ 3টা মেশিন এই অঙ্কে অন্তর্ভুক্ত করেছে, যার কারণে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এখন পারবে। তো আমি একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।